প্রশ্নটা দারুণ করেছেন। এটা আমাদের লেফট ফ্রন্টের বন্ধুরা খুব ছড়াচ্ছেন। দেখুন, সর্বপ্রথম আমি গিয়েছিলাম আলিমুদ্দিন স্ট্রিটে, ওখানকার শ্রদ্ধেয় সম্মানীয় বিমান বসু মহাশয় স্যারের সাথে কথা বলেছিলাম। একাধিকবার আমাদের দলের নেতৃত্বদেরকে পাঠিয়েছিলাম, কিন্তু 2-3 পর্যন্ত সীমাবদ্ধ ছিল। তারপরে পরেই খবর পেলাম লেফটের পক্ষ থেকে আমাদের সাথে সেই মতো আলোচনা না করেই তারা তাদের প্রার্থী ঘোষণা করবে। তার পূর্বে আমরা আমাদের কোথায় কোথায় 8 জায়গায় কন্টেস্ট করতে চাইছি, সেই 8 জায়গার নামটা আমরা পাবলিক ডোমিনে দিয়েছিলাম। তারপরেই লেফটের পক্ষ থেকে তাদের প্রার্থী কোথায় কোথায় দেবেন সে নাম ঘোষণা এবং প্রার্থীর নাম ঘোষণা করেছে। সুতরাং তারপরে আমরা স্বতন্ত্র পার্টি হিসাবে, আমি তো লেফট ফ্রন্টের একটা সহযোগী দল নয়, আমাদের স্বতন্ত্রতা আছে, আমরা আমাদের 8টা দিয়েছি। আগামী দিনে এই কথা যদি না শেষ হয়, জোর যদি না তারা করতে চায়, তারা যদি না বিজেপি তৃণমূলকে আটকাতে চায়, তাহলে আমরা আমাদের লড়াইয়ে দিয়ে বিজেপি তৃণমূলের দিকে যাতে না ভোট যায় তার লড়াইটা আমরা করতে হবে, করে আমাদেরকে আমাদের মতো প্রার্থী দিতে হবে। অবশ্যই দেবো না কখন বলেছি, কিন্তু কিন্তু জোটের স্বার্থে আমরা আর কটা দিন অপেক্ষা করছি। জোট ধর্ম পালন করার জন্য আমরা আমাদের সর্বোচ্চ স্যাক্রিফাইস করার চেষ্টা করছি। কারণ আমরা, আপনারা জানেন, ইতিপূর্বে আমরা 8টা জায়গায় প্রার্থী ঘোষণা করেছি, আর বেশ কিছু জায়গায় প্রার্থী ঘোষণা করার মনস্থির করেছি। কিন্তু আমরা চাইছি বিজেপি তৃণমূলের বিরুদ্ধে একটা ভোটও না অন্য জায়গায় যায়, একটা ভোটও না বিজেপি তৃণমূল পায়। সেই জন্য যত বেশি ভোট আইএসএফ তথা ওই সংযুক্ত মোর্চা বা জোটের কাছে থাকে, তার জন্য আমরা লড়াই করছি, তার জন্য চেষ্টা চালাচ্ছি এখনো। যদি কেউ দল, কোনো ফ্রন্ট যদি মনে করে এটা তো আমাদের দুর্বলতা, আমাদেরকে কর্নার করতে চায়, একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত অপেক্ষা করছি, তারপরে আমরা প্রার্থী দেব। অবশ্যই শুধু যাদবপুর নয়, বিভিন্ন রাজ্যের আর বিভিন্ন জায়গাতেও আমাদের যেখানে ক্ষমতা আছে, যেখানে প্রার্থী দিলে বিজেপি তৃণমূলের ভোট যাবে না, বিজেপি তৃণমূলকে পরাস্ত করা যাবে, সেই সমস্ত সিটগুলিতে আমরা প্রার্থী দেব। ওটা তো রাজ্য কমিটির বিষয়, ওটা যখন ঘোষণা হবে তখন আপনারা দেখতে পাবেন। পঞ্চায়েত নির্বাচনে ভোটের নামে প্রহসন হয়েছে, গুন্ডামস্তানকে কাজে লাগিয়ে, এই শাহজাহান শেখেদের গুন্ডাদেরকে কাজে নিয়ে লাগিয়ে শওকত মোল্লা সাহেবদের নেতৃত্বে ভাঙড়, ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিম থেকে শুরু করে অত্র অঞ্চলে আইএসএফকে দাঁড়াতে দেয়নি। পুলিশের কাছ থেকে যে আশা করেছিলাম বা স্টেট ইলেকশন কমিশনের কাছ থেকে যে আশা করেছিলাম, সেই আশায় ব্যর্থ হয়েছে। তারা আমাদেরকে প্রোটেকশন দিতে আমরা পারিনি। ইভেন হাইকোর্টের অর্ডারও তারা মান্যতা দেয়নি। হাইকোর্টের অর্ডার ছিল এতজন মানুষকে নিয়ে গিয়ে পুলিশ স্কোয়াড করে নমিনেশন করাবে, তাদেরকে আবার নিরাপদে পৌঁছে দেবে, সেটাও তারা ব্যর্থ হয়েছে। তার লড়াইয়ে তো আমরা আছি। তবে এই জনগণ কর্মীদেরকে দেখে আপনারা ভালো করেই বুঝতে পারছেন যে আইএসএফের যে মাটি তৈরি হয়েছে পশ্চিমবাংলাতে, শক্ত মাটি। হয়তো একটা নির্বাচনে কন্টেস্ট করা থেকে এদেরকে বিরত রেখেছিল, কিন্তু পরের নির্বাচনে এরা মাটি ফুটে বেরিয়ে এসছে। দেখুন, অনুমতিটা কার কাছে থাকে, এনওসি কে দেবেন? অথরিটি যারা আছেন, অনেক ক্ষেত্রে অথরিটিরা ভয়ে দিতে চায় না, বা অনেক ক্ষেত্রে অথরিটি আবার সরকারের পক্ষের কাছে থাকে। সরকার পক্ষ পশ্চিমবাংলায় কারা? তৃণমূল। শওকত মোল্লা সাহেব যদি আমাকে ওই ক্যানিং ফুটবল মাঠ, কি মাঠের নাম বললেন, ওই দুটো মাঠের যদি এনওসি বার করে দেন, নওশাদ সিদ্দিকী একা হলে কেউ সমাবেশ করবে ওখানে। ওটা শওকত মোল্লারা যদি একটু সহযোগিতা করেন আমাদেরকে, আমরা করব। আর ওরা যদি বিরোধিতা করে, এনওসি যদি না দিতে চায়, আমি তো জোর করে কি তার আমরা তো করতে পারি না। কারণ ইলেকশন কমিশনের ইসিআর কিছু গাইডলাইন আছে, নর্মস কন্ডিশন আছে, সেটাকে মান্যতা দিয়ে প্রোগ্রাম করতে হবে। শুধু জীবনতলা নাই, শওকত মোল্লা সাহেবের বাড়ি যেতে প্রস্তুত আছি আমি। থ্যাংক ইউ। আর কারো কিছু কোশ্চেন আছে? দেখুন, ব্যাপারটা হচ্ছে গণতন্ত্রেতে বিশ্বাসী। শওকত মোল্লা অন্যায় কাজ করলে আমাকে অন্যায় কাজ করে জবাব দিতে হবে এটা নয়, বরঞ্চ তাকে গিয়ে এটা বুঝিয়ে আসবো যে অনৈতিক কাজগুলো করছো। দেখো শাহজাহান শেখের অবস্থা, উনি তো একটা দ্বীপের সম্রাট ছিল, সেই সম্রাটকে আজকে এডিসি ব্যয়ের ভাত খেতে হচ্ছে। আপনি তো একটা ছোট চুনোপুটি, আপনি সতর্ক হয়ে যান, নাহলে আপনার অবস্থা এরকম হবে, এটা বলে আসবো।
মানুষ যাকে যেরকমভাবে গ্রহণ করে এটা আমি কিছু বলতে পারবো না, মানুষের উপর নির্ভর হচ্ছে। তো আমরা ওদিক থেকে খবর দেখি, বিশেষ করে আমাদের যে সংগ্রাম, ক্যানিংবাসী, ভাঙড়বাসী সর্বপ্রথম বিশেষ করে ধন্যবাদ জানাই, আপনাদের সংগ্রামী অভিনন্দন জানাই। সত্যি বলতে কি যে বর্তমান শাসক তার যা কুকীর্তি, শিক্ষা থেকে শুরু করে সমস্ত ডিপার্টমেন্টে আপাতমস্তক মাথা চুল থেকে পা নিচ পর্যন্ত এমন কোনো জায়গা নেই সে দুর্নীতি করেনি। তো সংক্ষেপে আমি শুধু এটুকুই বলবো যে আমাদের যে দলের চেয়ারম্যান, আমাদের সকলের প্রাণপ্রিয় ছোট ভাইজান, তার যে নীতি আদর্শ, আজকের দিনে কাকদ্বীপ থেকে কোচবিহার যেখানেই অত্যাচার, যেখানেই জুলুম, যেখানেই অনাচার, সেখানে আমাদের সকলের প্রাণপ্রিয় ছোট ভাইজান হাজির। আর আজকের এখানে যে কর্মী সম্মেলন, আমি এটুকু আশা করব, কর্মী সম্মেলন মানে এখানে প্রত্যেকটা বুথ থেকে আমরা সবাই নেতৃত্বস্থানীয় লোক এখানে এসে উপস্থিত হয়েছি। আমাদের এখান থেকে অঙ্গীকারবদ্ধ হতে হবে, কারণ আমাদের মধ্যে উপস্থিত আছেন জয়নগর লোকসভার ভাইজানের মনোনীত প্রার্থী আমাদের শ্রদ্ধেয়, সবার শ্রদ্ধেয় মেঘনাথ স্যার। আমরা মেঘনাথ স্যারের সঙ্গে রাজনীতির জীবনে গিয়ে রাজনীতি করতে গিয়ে দেখেছি যে স্যারের যে নীতি আদর্শ, সত্যি বলতে কি আমি নিজে অত্যন্ত গর্বিত বোধ করছি যে এরকম একজন গোল্ডেন হার্ট ম্যানকে আমাদের সামনে বা আমাদের কাছে উপস্থিত করার জন্য, ছোট ভাইজানকে, ছোট ভাইজানকে। তুই এটুকুই বলবো, আমি অন্য লোকসভার ছেলে এখানে একটাই কথা বলবো যে আপনারা সবাই আজ এখান থেকে গিয়ে এক একজন লড়াকু সৈনিক আইএসএফের এইটাই মনে করে সবাই প্রত্যেক বুথ থেকে নিজ দায়িত্ব নিয়ে আমাদের সকল শ্রদ্ধেয় স্যারকে আমরা এই জয়নগর লোকসভাকে জিতে দিল্লি পার্লামেন্টে পৌঁছে দেবো। আর একটা বিষয়, আজকের দিনে দাঁড়িয়ে শাসক দল কি বলে যে মা মাটি মানুষ, কিন্তু বাস্তবে কি হচ্ছে, আজকের মা কাঁদছে, মাটির রক্তাক্ত হচ্ছে আর মানুষ মরছে। এই কি মা মাটি মানুষের সরকার? তো আমি শুধু এটুকুই বলবো যে আগামী দিন যেন এখানে আমরা সবাই কাঁধে কাঁধ দিয়ে, যে এখানে যে শাসক দলের যে সন্ত্রাস সব কিছু উপেক্ষা করে সবাই কাঁধে কাঁধ দিয়ে আর ভালো ফল করে আমরা যেন মেঘনাথ স্যারকে দিল্লি পার্লামেন্টে পাঠাতে পারি এবং ছোট ভাইজান, বড় ভাইজানকে সেই উপরটুকু দিতে পারি। এই বলে আমার ছোট বক্তব্য শেষ করলাম।